জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত আওকিগাহারা, যা বিশ্বজুড়ে সি অফ ট্রিজ বা গাছের সমুদ্র নামে পরিচিত। তবে এর চেয়েও ভয়ঙ্কর এক নাম আছে তার, সুইসাইড ফরেস্ট। এই জঙ্গলকে ঘিরে গড়ে ওঠা গল্পটি রিয়ানের জীবনের শেষ ভ্রমণ হতে চলেছিল, তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। রিয়ান বরাবরই রোমাঞ্চপ্রিয়। টোকিওতে অফিসিয়াল ট্যুরে এসে যখন সে আওকিগাহারার গল্প শুনল, তখন লোভ সামলাতে পারল না। স্থানীয় গাইড বারবার বারণ করেছিল, সূর্যাস্তের পর ওই জঙ্গলে মানুষ তো দূরের কথা, পশু পাখিও থাকে না। ওখানে ইউরে, জাপানি বিশ্বাস অনুযায়ী অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। রিয়ান সেসব হেসে উড়িয়ে দিয়েছিল। তার কাঁধে ডিএসএলআর ক্যামেরা আর পিঠে শক্ত ব্যাগ, তাতে ম্যাপ আর কম্পাস। দুপুর ৩টে নাগাদ সে জঙ্গলের মূল ট্রেইলে পা রাখল। জঙ্গলের ঢোকার মুখেই এক অদ্ভুত সাইনবোর্ড, তাতে লেখা, আপনার জীবন আপনার বাবা মায়ের দেওয়া অমূল্য উপহার, দয়া করে ফিরে যান। রিয়ান ছবিটা তুলল, কিন্তু অদ্ভুতভাবে ক্যামেরাটা ফোকাস করতে পারছিল না। যত ভেতরে যাওয়া যায়, জঙ্গল তত ঘন হতে থাকে। আওকিগাহারার মাটি লাভা দিয়ে তৈরি, তাই এখানকার মাটি উঁচু নিচু এবং পাথুরে। গাছগুলো এত ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না। একটা অদ্ভুত ব্যাপার রিয়ান লক্ষ্য করল, জঙ্গলে কোনো শব্দ নেই, পাখির ডাক নেই, পোকার গুঞ্জন নেই, এমনকি বাতাসের শব্দও যেন গাছগুলো শুষে নিচ্ছে। একটা অস্বাভাবিক ভারী নিস্তব্ধতা। হঠাৎ রিয়ানের নজরে পড়ল একটা প্লাস্টিকের টেপ, গাছের ডালে বাঁধা। সে শুনেছিল, যারা এখানে পথ হারিয়ে ফেলার ভয়ে থাকে তারা এই টেপ বেঁধে যায়, আবার যারা আর ফিরে আসতে চায় না তারাও চিহ্ন রেখে যায়। কৌতূহলবশত রিয়ান মূল রাস্তা ছেড়ে সেই টেপ অনুসরণ করে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল। প্রায় ১ ঘন্টা হাঁটার পর রিয়ান বুঝতে পারল সে অনেকটা গভীরে চলে এসেছে। ফেরার জন্য কম্পাস বের করতেই তার হাত কেঁপে উঠল। কম্পাসের কাঁটাটা পাগলের মতো চারদিকে ঘুরছে। সে ভুলে গিয়েছিল এই জঙ্গলের মাটির নিচে প্রচুর ম্যাগনেটিক আয়রন আছে, যা কম্পাসকে অকেজো করে দেয়। মোবাইলের নেটওয়ার্কও নেই, চারপাশে শুধু একই রকমের কাজ। শেকড়গুলো মাটির ওপর এমনভাবে পেঁচিয়ে আছে যেন অজস্র সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। হঠাৎ রিয়ানের মনে হলো কেউ তাকে দেখছে। সে ঝট করে পেছনে তাকালো, কেউ নেই, শুধু বাতাসের একটা দীর্ঘশ্বাস তার কানের পাশ দিয়ে বয়ে গেল। মনে হলো কেউ ফিস ফিস করে বলল, কেন এসেছো? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। জঙ্গলের ভেতর এখন ঘুটঘুটে অন্ধকার। রিয়ান টর্চ জ্বালালো। হঠাৎ তার টর্চের আলো গিয়ে পড়ল একটি গাছের নিচে। সেখানে একটি পুরনো তাঁবু পড়ে আছে, শেওলায় ঢাকা। তাঁবুর পাশে এক জোড়া জুতো সাজানো। জাপানি সংস্কৃতিতে ঘরে ঢোকার আগে মানুষ জুতো খুলে রাখে। আত্মহত্যার আগেও অনেকে এই সংস্কার মেনে চলে। রিয়ান ভয়ে পিছিয়ে আসছিল, তখনই তার পায়ে কিছু একটা বাঁধল। নিচু হয়ে আলো ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। ওটা একটা মানুষের কঙ্কাল নয়, ওটা একটা দড়ি, ফাঁসির দড়ি, যা ছিঁড়ে মাটিতে পড়ে আছে। ঠিক তখনই জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একটা কান্নার শব্দ ভেসে এলো। কোনো মানুষের কান্না নয়, যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো হাহাকার। শব্দটা ক্রমশ কাছে আসছে। রিয়ান দৌড়াতে শুরু করল, কিন্তু জঙ্গল যেন তার পথ আটকাতে চাইছে। গাছের শেকড়গুলো জীবন্ত হয়ে
তার পা জড়িয়ে ধরতে চাইল। দৌড়াতে দৌড়াতে রিয়ান এক ফাঁকা জায়গায় এসে থামল। হাঁপাতে হাঁপাতে সে সামনে তাকালো। প্রায় 20 হাত দূরে একটা বিশাল পাইন গাছের ডালে কিছু একটা ঝুলছে। রিয়ান টর্চ মারল। আলো পড়তেই শরীরটা দুলে উঠল। একটা আবছা অবয়ব, পরনে ছেঁড়া সাদা পোশাক, লম্বা সাদা চুল মুখের সামনে ঝুলে আছে। অবয়বটা ধীরে ধীরে রিয়ানের দিকে ঘুরল। বাতাসের ঝাপটায় চুলগুলো সরে গেল। সেখানে কোনো মুখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত চোখের জায়গায়, আর মুখটা হাঁ করা, যেন অনন্তকাল ধরে চিৎকার করছে। রিয়ান চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সেই ঝুলন্ত শরীরটা হঠাৎ দড়ি ছিঁড়ে ধপ করে মাটিতে পড়ল। তারপর সেটা 4 হাত পা দিয়ে মাকড়সার মতো অসম্ভব দ্রুতগতিতে রিয়ানের দিকে ছুটে আসতে লাগলো। হাড় মটমট করার শব্দে জঙ্গল প্রকম্পিত হয়ে উঠল। রিয়ান জ্ঞান শূন্যের মতো দৌড়াতে লাগলো। তার মনে হচ্ছিল তার ঠিক ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। একটা পচা ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। দৌড়াতে দৌড়াতে রিয়ান একটি গাছের শিকড়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে রিয়ানের চোখ খুললে সে নিজেকে হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। ডাক্তারের কাছে জানতে পারে তাকে আউকিগাহারা জঙ্গলে অজ্ঞান অবস্থা উদ্ধার করা হয়। সেই দিনের পর থেকে সে রাতে একা অন্ধকারে থাকতে পারে না। সব সময় মনে হয় যেন সেই সাদা অবয়বটা তাকে সারাক্ষণ নজরে এড়াচ্ছে।